হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত এই ক্লাসটি 4 নম্বর যে ফুড এসআইয়ের মক হয়েছিল তার সলিউশন ভিডিও। বাট এটা শুধু ফুড এসআই নয়, আপকামিং যতগুলো এক্সাম আছে, যেমন ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের এক্সামগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে টোটাল 50টা প্রশ্ন থাকবে এবং আমি চেষ্টা করছি খুবই সহজ পদ্ধতিতে সেগুলো সমাধান করার। তো ক্লাসটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব তোমরা পেন আর পেপার নিয়ে ক্লাসটা দেখো। এর কারণ হচ্ছে এমন কিছু কনসেপ্ট শিখবে, এমন কিছু ছোট ছোট ট্রিক্স তোমরা জানবে, সেগুলো যদি খাতায় নোট ডাউন না করো এবং রেগুলারলি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মাথায় বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। সো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোনো নির্দিষ্ট সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক বা ডিজিট 5 হয়, এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। 4টে অপশন লক্ষ্য করো, প্রতিটা অপশনে কটার ডিজিট আছে? 5টা। তার মানে কি বলতে চাইছে, মনে করো এ বি সি ডি ই, এর সঙ্গে যদি 13 গুণ করা হয় তাহলে 5 5 5, এই 5 এই 5, যেহেতু 5টা সংখ্যা আছে এখানে আরেকটা 5 হবে। এবার অঙ্কটা বুঝতে পারলে যে কোনো সংখ্যাকে যদি 13 দ্বারা গুণ করা হয়, যে সংখ্যাটি বার হবে তার প্রত্যেকটা ডিজিট হবে 5। তাহলে প্রথম কাজ কি করতে পারো, এই সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করতে পারো। প্রথমে কত যাবে? 4 তেরোয় 52, 3 নামবে 35 হলো, তারপর যাবে 13 দুয়ে 26, বাকি থাকবে কত? 9, 5 একটা নামবে, এরপর কত যাবে? 7 তেরো 91। এবার একটু ভালোভাবে অপশনগুলো লক্ষ্য করো। প্রথম অপশন আছে 416, এটা তো হলো না। দ্বিতীয় অপশন আছে 425, এটাও হলো না। 3 নম্বর অপশনটা 427, এটা হতে পারে। 4 নম্বর অপশন আছে 421, এটাও হলো না। সুতরাং সঠিক উত্তর হবে অপশন 3। এরপরে ভাগ করার আর কোনো প্রয়োজন নেই। এবার তোমরা যদি মনে করো অপশনগুলোকে 13 দিয়ে গুণ করব, এইভাবে চেক করব যে 6টা 5 আসছে কিনা। যাদের নামটা মনে আছে তাদের জন্য এটা খুব ইজি হবে। প্রথমে দেখো 5 তেরো 65, তারপর 13 দুয়ে 26, 26 ছয় 32, তার মানে এটা হলো না। এর পরেরটা দেখো 13 দিয়ে গুণ করে, 5 তেরোয় 65, 13 একে 13, ছয়ে 19, এটাও হলো না। এর পরটা দেখো 13 দিয়ে যদি গুণ করা হয়, 5 তেরোয় 65, 3 তেরো 39, ছয়ে 45, 7 তেরোয় 91, চারে 95, 13 দিয়ে 26 নয় 35, 4 তেরোয় 52 আর 3-এ 55। তার সঠিক উত্তর এটা হবে। এইভাবেও করতে পারো। এই অঙ্কটা আরো একভাবে করা যায়, যদি তোমাদের কনসেপ্ট লেভেলটা খুব ভালো থাকে তাহলে তোমরা ইজি করতে পারবে। সেটা কি রকম দেখো, মনে করো কোনো সংখ্যা 3বার করে রিপিট হচ্ছে, মানে 1 1 1 1 1 1, তাহলে 6টা সংখ্যা হলো। এই সংখ্যাটা কিভাবে আসে না, 1001-এর সঙ্গে যদি 111 গুণ করা হয়। এই 1001টা কি, খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা। এর কারণ হচ্ছে এটা 3টি মৌলিক সংখ্যার গুণফল। সেগুলো কি? 7 ইন্টু 11 ইন্টু 13। এটা মনে রাখবে, অনেক জায়গায় কাজে লাগবে। আর 111 হচ্ছে 37 ইন্টু 3। এবার অঙ্কটাই দেখো, এখানে যে কি বলেছে দেখো, 3টে 5-এর রিপিট আছে, তাই না? সুতরাং একে যদি ইন্টু 5 করা হয় তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি, তাই না? তাহলে এর সঙ্গে কি করতে হবে? 5 গুণ করতে হবে। এবার প্রশ্নে কি চেয়েছে আরেকবার দেখো, যে 13 দিয়ে গুণ করলে সবগুলো 5 হয়। তাহলে কি দেখতে পাচ্ছ এখানে? একটা 11-র গুণফল, একটা 3-এর গুণফল। তাহলে তোমাদের যদি এই জিনিসটা জানা থাকতো তাহলে কি হতো, আলাদাভাবে আর এগুলো গুণ করার ভাগ করার প্রয়োজন হতো না। তোমরা কি করতে? ওটি মেথডটা অ্যাপ্লাই করতে। ওটি অর্থাৎ অপশন টেস্ট। কি টেস্ট করতে? যে এই 4টে অপশন আছে এটা 11 দ্বারা মাল্টিপল কিনা বা 3 দ্বারা মাল্টিপল কিনা। তাহলে 11 এবং 3 দ্বারা বিভাজ্য যদি এখানে টেস্ট করি তাহলে খুব সহজেই আনসার পেয়ে যাব। পরের অঙ্কটি দেখো, একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পায় এবং 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়। অপর একজন ছাত্র 32% নাম্বার পায় এবং 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়, তবে শতকরা 5 নম্বরটি কত? এরকম একটা অঙ্ক আমি অলরেডি এর আগের একটা ক্লাসে করিয়ে দিয়েছিলাম। আমি কি বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলো তোমরা নাম্বার লাইন দিয়ে করার চেষ্টা করো। মনে করো এই লাইনটা পরীক্ষার মার্কসকে ডিনোট করছে, তাহলে এটা হবে 100%। আর পাস মার্ক মোটামুটি একটা ধরে নাও, এখানে হচ্ছে পাস মার্ক। প্রথম জন কত পেয়েছে? 20%। কতটা কম পেয়েছে? 30 মার্ক। আর দ্বিতীয় জন কত পেয়েছে? 32%।
সে কত বেশি পেয়েছে? 42 নম্বর। তাহলে এই পার্সেন্টেজের ডিফারেন্সটা কত হচ্ছে? 20 আর 32-এর মধ্যে 12%। এই 12%-এর মান কত বলতো? এখানে 30 আর এখানে 42, অর্থাৎ 72। তাহলে আমরা কি পেলাম? যে 12%-এর মান হলো 72। এবার দেখো প্রশ্নে কি চেয়েছে, যে শতকরা 5 নম্বরটা কত। প্রথম কেসটা কি বলেছে, যদি 20% পায়, 30 নম্বরের জন্য ফেল করে, মানে 20% প্লাস 30, এটা হচ্ছে 5 মার্ক। তো 20% এখানে পেয়ে গেছি, 30টা কত পার্সেন্ট এখান থেকে বার করে নেবো। দেখো 12% মানে 72 কত গুণ হচ্ছে? 6 গুণ। এটাকে রিভার্সলি ভাবার চেষ্টা করো, যে 72-এর 6 ভাগ করলে তার পার্সেন্ট পাবো। তাহলে যদি মার্কস 30 হয়, 30-এর 6 ভাগ করলে কত হয়? 5%। তাহলে এই 30-এর ভ্যালুটা আর কিছু না, পার্সেন্টেজ হিসাবে এর হচ্ছে 5%। তা টোটাল 5 মার্ক হলো 20% আর 5%, অর্থাৎ 25%। 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার কেউ যদি চায় এই দ্বিতীয় আর্গুমেন্টটা দিয়ে করবে, সেটাও করতে পারে। দ্বিতীয় আর্গুমেন্টটা কি বলেছিল, যে 32% যদি পায়, 42 বেশি পায়, মানে এখান থেকে 42 বিয়োগ দিতে হবে। আবার এখানে আসো, 12% 72 হলে 42 কত হবে? 6 দিয়ে ভাগ করলে হবে 7, মানে 7%। তাহলে 42টা আর কিছু না, 7%। 32 থেকে 7 বিয়োগ দিলে অ্যান্সার 25%। পরের প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% কমানো হলে ক্ষেত্রফল কত কমবে? আচ্ছা, কত কমিয়েছে? 10%। 10% মানে কত? 1/10। তাহলে আগে যদি বাহুর দৈর্ঘ্য 10 থাকতো, এখন সেটা কত হবে? 9। এটা বাহু। আর ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া কি হয় সবসময়? বাহুর স্কোয়ার হয়। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? 10 স্কোয়ার মানে হচ্ছে 100। বর্তমানে কত হয়েছে? 9 স্কোয়ার, অর্থাৎ 81। তাহলে 100 ছিল, 81 হয়েছে। ক্ষেত্রফলের পরিবর্তন কত? 19। এবার 100-র মধ্যে যেহেতু 19 হয়েছে, তাহলে শতকরা 19% হচ্ছে কমেছে। আরেকভাবে অঙ্কটা করতে পারো, সেটা হচ্ছে সাকসেসিভ মেথড। মেথডটা কি? অনেকবার এর আগের ক্লাসে আমি বলেছি, যে a প্লাস বি প্লাস ab বাই 100। ধরো কোনো জিনিসকে পরপর দুবার বাড়ানো হচ্ছে, বা একবার বাড়ানো হচ্ছে, একবার কমানো হচ্ছে, বা দুটোই কমানো হচ্ছে, এই রকম কেসে কি হয়, এই সাকসেসিভ মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটা বর্গক্ষেত্র এবং তার বাহু 10% কমিয়েছে, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? a আর b এই দুটোর মানই 10% হবে। তাহলে কি হচ্ছে? -10, -10, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, উপরে 100/100 মানে হচ্ছে 1। তাহলে কত হচ্ছে? -20, আর এখানে +1 মানে -19। ওভারঅল পার্সেন্ট হবে 19, আর মাইনাস মানে হচ্ছে এটা কমছে। পরের প্রশ্ন দেখো, যদি একটি সংখ্যা 30% সেই সংখ্যার 50% থেকে 14 কম হয়, তাহলে সংখ্যাটি কত? খুবই সোজা প্রশ্ন। তাহলে 30% থেকে 50%, পার্সেন্টেজের ডিফারেন্সটা কত? 20%। এর ভ্যালু কত দিয়েছে? 14। বার করতে কত হবে? 100%-এর মান কত? এবার এখানে এক তো ঐকিক নিয়মে কাটাকুটি তোমরা করতে পারো, কিন্তু ওইভাবে করার কোনো প্রয়োজন নেই। প্রথমটা দেখো, 2-এর 7 গুণ আছে আর 0টা কাউন্ট করছে না, অর্থাৎ 10 দিয়ে ভাগ করছি। তো 100-র ক্ষেত্রেও এই 0টা কাউন্ট করব না, এই 10-এর সঙ্গে 7 গুণ করে 70 হবে সঠিক উত্তর। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত? এই ধরনের অঙ্ক কখনো কখনো এক্সামে দিয়ে দেয়, তো তার জন্য তোমাদের মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে হবে। এখানে দেখো পরপর 10টা মৌলিক সংখ্যা লেখা হলো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 27 না, এটা 29 হবে। একটু কারেকশন করে নিও। তাহলে এই 10টা মৌলিক সংখ্যা, এদের গড় করতে হবে, অর্থাৎ সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করব। তো যোগগুলো কিভাবে করবে দেখো, 17 আর 13 কত হয়? 30। 11 আর 19 কত হয়? 30। 23 আর 7 কত হয়? 30। তার তিনটে 30 মানে 90 হলো। এবার এই 29 এর সঙ্গে এই 2 থেকে 1 নিয়ে নাও, তো আরেকটা 30 মানে কত হচ্ছে? টোটাল 120 হচ্ছে। বাকি কি থাকলো? 5 3 8 আর এর 1, অর্থাৎ 9। তো টোটাল যদি 129 হয়, 10 দিয়ে যদি ভাগ করি, উত্তর কত হবে? 12.9। 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি সংখ্যা অপর সংখ্যার 50% হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত বড়?
তো যদি ধরো একটা 100 হলো, তাহলে অন্যটা কত হবে? এর 50% মানে 50। এবার প্রশ্নে বলেছে এই 50টা যদি 100-র 50% হয়, এটা 50%, তাহলে এই 100টা এই 50-এর কত পার্সেন্ট? দেখেই তো বুঝতে পারছো এটা 50 বেশি। তো 50-এর 50 মানে কত? 100%। না বুঝতে পারলে এইভাবে করো, কত বেশি 50, সংখ্যাটি কত? 50 ইন্টু 100, এভাবেও করতে পারো। না হলে এটাকে রেশিও হিসাবেও করতে পারো। 50% মানে কত? 1/2। তা প্রশ্নে বলেছে একটা 2-এর 50%, দুইটা 1-এর কত? তা 2 মানে কি? 1-এর সঙ্গে 1 যোগ হচ্ছে মানে 100% বেশি। পরের প্রশ্ন দেখো, একটি ব্যবসায় এ হলো সক্রিয় অংশীদার এবং বি হলো নিষ্ক্রিয় অংশীদার। এ 12,000 এবং বি 20,000 বিনিয়োগ করলো। ব্যবসা পরিচালনার জন্য এ লাভের 10% পেল। বাকি লাভ তাদের মূলধন অনুপাতে বন্টন হলো। বছরের শেষে 18,000 লাভ হলে এ কত পাবে? তার টোটাল লাভ কত? 18,000। এর মধ্যে এ কত পেয়েছে? 10%। তো 10% মানে শেষের জিরোটা কাউন্ট করব না, অর্থাৎ 1800। এটা তো এ পেয়ে গেছে, তো বাকি কত থাকছে? মাইনাস করতে হবে। তো 18,000 থেকে প্রথমে 1000 বিয়োগ দাও, 17,000 হবে। আবার 800 বিয়োগ দাও, তার মানে হচ্ছে 16,200। এবার এই টাকাটা এ আর বি এর মধ্যে তাদের মূলধনের যে অনুপাতটা ছিল সেই অনুপাতে ভাগ হবে। অনুপাতটা কি আছে? 12,000:20,000। এখানে লিখে দিচ্ছি। প্রথমে তো 3টে শূন্য কাটবে, 12 20 আছে, 4 দিয়ে ভাগ করো, 4 3 12 আর 4 5 20। তাহলে এই যে 16,200 টাকা, এটা যদি 8 ভাগ করা হয়, এ কত পাবে? 3 ভাগ। কাটাকুটি করো, 8 2 16 মিলে যাচ্ছে মানে একটা শূন্য খাবে। আবার 8 2 16, 40, 5 8 40। 3 দিয়ে 2025 গুণ করো, 3 25 75, শূন্য, আর 3 2 6। এবার প্রশ্নে কি চেয়েছে? এ টোটাল কত টাকা পাচ্ছে। প্রথমে এ কত পেয়েছে? 1800 টাকা। তো এই টাকাটা এখানে যোগ করে দাও, 7875। অপশন কি আছে? এই 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি তাদের গুণফলের চেয়ে 28 বেশি, সংখ্যা দুটির অনুপাত 2:3, সংখ্যা দুটি কি কি? এখানে অপশন টেস্ট করে নিতে পারো, নাহলে যারা এক্স ধরতে চাও সেটাও ধরতে পারো। যেহেতু অনুপাত দিয়েছে, তাহলে একটা 2x, একটা হবে 3x। এবার এদের বর্গ কত? এটা 4x স্কোয়ার, এটা হবে 9x স্কোয়ার। এই বর্গটা হচ্ছে এদের গুণফল মানে 6x স্কোয়ার, তার সঙ্গে 28 বেশি। তাহলে বাম দিকে কত থাকছে দেখো, 4 9 13, আর 6টা যদি বাম দিকে নিয়ে এসো তাহলে বিয়োগ হবে। তো 13 থেকে 6 বিয়োগ দিলে পড়ে থাকে কত? 7x স্কোয়ার, যার মান হচ্ছে 28। 7 দিয়ে কাটবে এখানে, 4 7 28, তাহলে x এর মান হচ্ছে 2। তো 2x সমান কত হবে? 2 2 4। অপশন দেখো, একটা যেহেতু 4 আছে ওটাই অ্যান্সার। পরের অঙ্ক দেখো, একটি ভগ্নাংশের হর তার লবের থেকে 1 বেশি। যদি হর ও লব উভয়ের থেকে 1 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি 0.5 এর সমান হয়। ভগ্নাংশটি কত? খুবই সোজা প্রশ্ন। 0.5 মানে কত? 1/2। তাহলে 4টে অপশন দেখো, এর মধ্যে দুজনকেই যদি 1 বিয়োগ করো 1/2 হবে কোনটা? 3 নম্বর অপশনটা দেখো, এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কোন সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে 4/7 অংশের মূল্য কত? এটা তো প্রথমে ঐকিক নিয়ম করতে পারো, যেমন 3/4 অংশের মূল্য হচ্ছে 21,000, 1-এর কত আর 4/7 কত হবে? জাস্ট এখানে 4/7 গুণ হবে, আমি উপরে করে দিলাম আর নিচে লিখলাম না। তাহলে 3 7 21, 21 কেটে গেল, বাকি থাকছে উপরে 4 4 16। অপশন দেখো, 16 একটাই আছে মানে শূন্য আর কাউন্ট করবো না, 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার এটা মুখে মুখেও করা যেত, কিভাবে দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, 3/4 ভ্যালু হচ্ছে 21,000। তাহলে তোমরা কি করবে? না, এই 3-এর ভ্যালু কত হচ্ছে? 21, মানে 7 গুণ। 4-এর ভ্যালুটা কত হবে? 4 7 28। তাহলে এখানে কি বুঝলে? যে 4 ভাগ যদি 28,000 হয়, 3 ভাগ হবে 21,000। এবার কি চেয়েছে দেখো, 4/7। এই ক্ষেত্রে 7-এর ভ্যালু হচ্ছে 28,000। তাহলে কত গুণ হলো? 4 গুণ। আর বার করতে হবে কত? এই 4-এর মান। তো 4 × 4 কত হবে? 16,000।
এই 3টে জিরো এখানেও আছে, এখানেও হলো। তাহলে বুঝতে পারছো, যদি মুখে মুখে করতে পারো, এটা দেখে আলাদাভাবে কিন্তু কষার প্রয়োজন নেই, জাস্ট দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে। যে 3-এর ভ্যালু 21 হলে 4-এর ভ্যালু হবে 28, আর 7-এর ভ্যালু 28 হলে 4-এর ভ্যালু হবে ইন্টু 4 মানে 16। পরের প্রশ্ন দেখো, কোনো ধার্য মূল্যে 2/3 মূল্যে একটি দ্রব্য বিক্রি করলে 20% ক্ষতি হয়, ওই ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ভালো প্রশ্ন। এসপি বা সেল প্রাইস বা বিক্রয় মূল্য সমান কত বলছে? 2/3 এমপি। আবার এখানে কি বলছে না 20% ক্ষতি হয়। 20% ক্ষতি মানে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 80%। তো এসপি এমপি সিপি এগুলো বুঝে নাও, সেল প্রাইস, মার্ক প্রাইস আর কস্ট প্রাইস। এই ইকুয়েশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের কাজ হবে এই এমপি আর সিপি এই দুটো নিয়ে কাজ করা। তো এখান থেকে এমপিটা সিপির কত পার্সেন্ট সেটা দেখে নিতে পারো। তাহলে এমপি সমান কত হবে? প্রথমে 80 থাকছে, এর সঙ্গে 3/2, তার পার্সেন্ট ইন্টু সিপি। 2 দিয়ে কাটো, 40, 3 40, 120%। তাহলে এখানে কি বুঝতে পারলে যে বস্তুটির যে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য, সেটা ক্রয় মূল্য থেকে 20% বেশি। তাহলে যদি এই মার্ক প্রাইসেই বিক্রি করা হয়, তাহলে লাভটাই 20%টাই হবে। সঠিক উত্তর হবে 3 নম্বর অপশনটা। এই অঙ্কটাই তোমরা রেশিও মেথডেও করতে পারো। আমরা কি পেলাম যে 2/3 এমপি মানে হচ্ছে 80% সিপি। তো এই 80% মানে কত? 4/5। তাহলে এখানে লেখো 4/5 সিপি। এবার কি করব? এমপি বাই সিপি করব। এমপি বাই সিপি করলে কত হবে? এখানে তো 4/5 আছে, তার সঙ্গে হবে 3/2, 2 2 কাটলো, অর্থাৎ 6/5। এবার এখানে লক্ষ্য করো যে সিপির অনুপাতটা 5 পেয়েছো, সুতরাং এটাকে খুব ইজিলি 100 করা যাবে। তাহলে অনুপাতটা কি করব? উপর আর নিচে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে নিচে 100 হবে, উপরে কত হবে? 120। আর কি বুঝলে? সিপি যদি 100 হয়, মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য হবে 120। তাহলে কোনো জিনিস 100 টাকা ক্রয় মূল্য হলে আর 120 টাকায় যদি বিক্রি করি, লাভ কত হবে? 20 টাকা বা 20%। পরের প্রশ্ন দেখো, কোনো পরীক্ষায় 70% সাহিত্যে, 75% গণিতে পাস করলো, যদি উভয় বিষয়ে 65% পাস করে থাকে এবং উভয় বিষয়ে মোট 30 জন ফেল করে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এই ধরনের পাস ফেলের অঙ্কগুলো অনেকে বুঝতে পারে না, তো তাদের জন্য আমি বলবো যে তোমরা ভেন ডায়াগ্রাম ইউজ করো। মনে করো 70% সাহিত্যে পাস করেছে, আর কি বলা হয়েছে না 75% গণিতে পাস করেছে। তো বড় লালটা মনে করো 75%, আর উভয় বিষয়ে কত? এই 65%টা। তাহলে এই যে উভয় বিষয় দেখছো, এটা হচ্ছে 65%। তো এখান পর্যন্ত কি বুঝতে পারলে না এই সাহিত্যের ক্ষেত্রে বা এই গণিতের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু 65%টা ইনক্লুড হয়ে আছে। তো যে কোনো একটা থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে উভয় বিষয়ে পাস সমান 70% প্লাস 75% মাইনাস 65%। তো যে কোনো একটা কাউন্ট করলাম, আমরা মনে করলাম যে এই সাহিত্যটা কাউন্ট করব। তাহলে কি 75 থেকে 65 বিয়োগ করতে হবে, সেটাই করেছি এখানে। তো এই দুটো বিয়োগ করলে কত হয়? 10 আর 70, তার টোটাল পাস করেছে 80%। তাহলে টোটাল ফেল করেছে কত? 100 থেকে 80 বিয়োগ দাও, 20%। 20%-এর মান কত দেওয়া আছে? 30। প্রশ্নে কি চেয়েছে? মোট পরীক্ষার্থী, অর্থাৎ 100%-এর মান বার করতে হবে। এবার দেখো এই রেশিও মেথডটা ডাইরেক্ট করবে কিভাবে? এটা কত গুণ? 20-র 5 গুণ 100। তাহলে এখানেও 30-এর 5 গুণ অর্থাৎ 150 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে 100 যোগ করলে যোগফল 24 ও 28 দ্বারা বিভাজ্য হবে? একটা তো এখানে ট্র্যাডিশনাল মেথড আছে, যেটা প্রতিটা বইতেই করে দেওয়া থাকে। ওটা কি না 24 আর 28-এর লসাগু বার করলে সেই লসাগুটাকে কি করবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তার সঙ্গে ভাগ দেবে, তাহলে শেষে একটা ভাগশেষ পাবে। এই ভাগশেষটা এই সংখ্যাটার সঙ্গে বিয়োগ করলে কি হবে? 24 ও 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ভাগশেষটা বিয়োগ করে আবার প্রশ্নটা ভালোভাবে পড়ো, যে কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে 100 যোগ করলে তবে বিভাজ্য। তাহলে এই ভাগশেষটা বিয়োগ করে যে সংখ্যা হবে তার সঙ্গে আবার 100 বিয়োগ করে যে সংখ্যাটা পাবে সেটা হবে সঠিক উত্তর। কিন্তু আমরা ওইভাবে করব না। বিভাজ্যের অঙ্কগুলো 99% ওটি মেথডে করা যায়, অর্থাৎ অপশন টেস্ট।
প্রশ্নটা আরেকবার ভালোভাবে পড়ো যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে 100 যোগ করলে যোগফল 24 ও 28 দ্বারা বিভাজ্য। তাহলে কি বলছে, এদের এদের সঙ্গে যদি 100 যোগ করা যায় তাহলে সেটা 24 আর 28 দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য। তো 24 এর মধ্যে কি লুকিয়ে আছে, 3 × 8। এবার আমরা অপশন টেস্ট করব 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তার টেস্ট হবে। তো যেগুলো 3 দিয়ে যাচ্ছে ওগুলো কাউন্ট করব না, যেমন 9 করব না, 8 একে 9 এটাও করব না। এখানে পড়ে আছে 4 আর এই একে 5, 5 3 দিয়ে যাচ্ছে না, এটা হলো না। পরেরটা দেখো, 9 কাউন্ট করব না, 8 2 এ 10, এখানে 1 থাকছে আর এখানে 1 মানে 2 হচ্ছে, সেটাও 3 দ্বারা বিভাজ্য না। 3 নম্বর অপশনটা দেখো, 9 কাউন্ট করব না, 8 একে 9 এটা কাউন্ট করব না, বাম দিকে ডিজিট 2 আছে, ডান দিকে 1 আছে, সুতরাং এটা 3 দিয়ে যাচ্ছে। পরেরটা দেখব, 9টা কাউন্ট করব না, 8 একে 9 এটাও কাউন্ট করব না, 6 একে 7 এটা 3 দিয়ে যাচ্ছে না। সুতরাং এই অঙ্কটা যদি 3 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করো তাহলে ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছ। পরের অঙ্ক দেখব, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 13 কিমি যায়, অনুকূলে 5 ঘন্টায় 28 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? তাহলে আপে কত যাচ্ছে, 5 ঘন্টায় 13 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 13/5। ডাউনে কত যাচ্ছে, 5 ঘন্টায় 28 কিমি, তাহলে বেগ হবে 28/5 কিমি/আওয়ার। এবার আপের গতিবেগ পেয়েছো, ডাউনের গতিবেগ পেয়েছো, এই দুটো যদি জানা থাকে তাদের যদি যোগ করে হাফ করো সেটা হবে নৌকার গতিবেগ বা বোটের গতিবেগ, আর তাদের যদি বিয়োগ করে তার হাফ করো সেটা হবে স্রোতের গতিবেগ। তো এখানে কি চেয়েছে প্রশ্নে, দেখো স্রোতের গতিবেগ, তাহলে এই দুটো বিয়োগ করে হাফ করব। বিয়োগ মানে কত, নিচে হর যেহেতু 1 আছে, 28 থেকে 13 বিয়োগ দাও, কত হবে 15/5 সমান 3। এটা হচ্ছে বিয়োগফল। এবার স্রোতের গতিবেগ বার করতে গেলে বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করব বা অর্ধেক করব, অর্থাৎ 1.5 কিমি/আওয়ার। এখানে তোমরা গুলিয়ে ফেলে এই তিনটা অ্যান্সার করে দিও না। তো সঠিক উত্তর হবে অপশন 1। পরের প্রশ্ন দেখো, একজন বিক্রেতা 75 টাকা এবং 60 টাকা প্রতি কেজি দরের 2 প্রকার চা কিনে তা মিশ্রিত করে প্রতি কেজি 70 টাকা দরে বিক্রয় করলেন। 2 প্রকার চায়ের মিশ্রণের অনুপাত কত? এই ধরনের টাইপগুলো যেমন দুটো আলাদা আলাদা মেশাচ্ছে, মিশিয়ে একটা দামে বিক্রি করছে, যদি এরকম থাকে অলওয়েজ তোমরা কি করবে, অ্যালিগেশন মেথডটা ইউজ করবে। তো প্রথমে 75, এদিকে 60 আর মাঝখানে 70। এবার ডিফারেন্সটা দেখবো কোনাকুনি, এটা কত হচ্ছে 10 আর এটা দেখো এটা হচ্ছে 5। তা 10 আর 5 অনুপাত কত হবে, 2:1। সঠিক উত্তর হবে অপশন 4। একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 35 জন ছাত্রের বয়সের গড় 13 বছর 8 মাস। 7 জন ছাত্র চলে যাওয়ায় গড় বয়স 3 মাস কমে গেল, ওই 7 জনের গড় বয়স কত? খুব ভালো প্রশ্ন। প্রথমে কতজন ছিল, 35 জন, বাদ গেছে কত, 7 জন, তাহলে এখন কত বাকি আছে, 35 থেকে 7 বিয়োগ করলে হবে 28 জন। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার দেখো, যদি এই 7 জন প্রত্যেকে 13 বছর 8 মাস নিয়ে যেত তাহলে কি গড়ের কোনো পরিবর্তন হতো? নিশ্চয়ই হতো না। তাহলে 13 বছর 8 মাস যদি নিয়ে যেত কোনো পরিবর্তন হতো না। প্রশ্নে কি বলছে দেখো, এরা যাওয়ার ফলে 3 মাস কমে গেছে, তাহলে এই যে 7 জন গেছে এরা নিশ্চয়ই এই 28 জনের থেকে কিছু কিছু করে নিয়ে তারপরে স্কুল থেকে লিভ নিয়েছে, এইভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে 28 জন আছে এদের থেকে 3 মাস করে, অর্থাৎ 3 × 8 কত, 3 × 8 = 24, 3 × 2 = 6, 7 8। তাহলে এই যে 84 মাসের ঘাটতি হচ্ছে, এটা আর কেউ না, এই 7 জন নিয়ে চলে গেছে। তাহলে 7 জনে যদি টোটাল 84 মাস নিয়ে যায়, এক একজন কত করে নেবে, ভাগ করো, 7 × 12 = 84, অর্থাৎ 12 মাস। 7 জনের গড় কত ধরেছিলাম, 13 বছর 8 মাস, কিন্তু তারা এক্সট্রা কত করে বাড়াচ্ছে, প্রত্যেকের 12 মাস করে, অর্থাৎ 1 বছর করে বাড়াচ্ছে। তাহলে তাদের গড় হবে 14 বছর 8 মাস। 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করো। প্রথমে কতজন ছিল, 35 জন, চলে গেছে কত, 7 জন। তো এই 7 জন যাওয়ার ফলে প্রত্যেকের 3 মাস করে বয়স কমে গেছে। প্রত্যেকে মানে কতজন ছিল, 28 জন, তাদের যদি 3 মাস করে কমে, টোটাল কমেছে কত, 84। তো 7 জন যদি এই 84 মাসটা নিয়ে যায় তাহলে প্রত্যেকে কত করে নেবে, 7 দিয়ে ভাগ করে, এই 12 মাস অ্যান্সার হলো। তাহলে 13 বছর 8 মাস যে ছিল তার সঙ্গে ওরা এক্সট্রা এই 1 বছর করে অ্যাড করে নিয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, এই 7 অঙ্কের সংখ্যা কত দ্বারা বিভাজ্য, 72। তাহলে
এর মান বার করো। 72 মানে কি? 8 ইন্টু 9 এর গুণফল। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য মানে কি? এদের অঙ্কগুলোর যোগফল হয় 9 হবে, নাহলে 0 হবে। তো টেস্ট করে দেখো, 9টা কাউন্ট করব না, 7 আর এই 2 এ 9 এটাও কাউন্ট করব না, বাকি থাকছে 6 4 এ 10 মানে 1। তাহলে এই 1 প্লাস ওয়াই প্লাস এক্স, আচ্ছা এখানে লিখে দিই, 1 প্লাস এক্স প্লাস ওয়াই এর মান হবে 9, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? 8। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা এখানটা মুছে দিই, না হলে বোঝা যাবে না। এবার এই জায়গাটা আরেকবার দেখো। এবার আমরা টেস্ট করব ওটা 8 দ্বারা বিভাজ্য কিনা। তোমরা যদি আমার বিভাজ্যতার ক্লাসটা দেখে থাকো তাহলে খুব ইজিলি বুঝতে পারবে যে যখন এই 3 নম্বর অঙ্কটা বিজোড় সংখ্যা থাকবে, তাহলে এই দুটোর সঙ্গে 4 যোগ করে সেটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তবেই তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। আর শেষ তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য মানে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তো ওই হিসাবে এখানে কি কি হতে চাইছে দেখো। প্রথমত এখানে 3 হবে, কারণ 36 এর সঙ্গে 4 যোগ করলে সেটা 8 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে y এর মান যদি 3 হয়, x এর মান কত হবে? 5। তাহলে 2x প্লাস 3y এর মানটা কত হবে? 5 2 10, 3 3 9 অর্থাৎ 19। পরের প্রশ্ন দেখো, 103, 135, 110, 144 সংখ্যাটির প্রতিটিতে কোন সংখ্যা যোগ করা উচিত যার ফলাফলগুলো সমানুপাতে থাকবে? তো সমানুপাত জিনিসটা কি? মনে করো a:b সমান যদি c:d হয়, তাহলে বলা যাবে তারা সমানুপাতে আছে। তো এটার মানে কি? a/b, এটার মানে হচ্ছে c/d, কোনাকুনি গুণ করো, ad সমান কত হচ্ছে? bc। তাহলে এই পরপর 4টে সংখ্যা যদি সমানুপাতে থাকে কিভাবে বুঝবে? না, ad পরপর গুণ করব, অর্থাৎ এই ধারের সংখ্যা দুটো গুণ করব আর মাঝের এই দুটো সংখ্যা গুণ করব। তাদের গুণফল যদি সমান হয় তাহলে বুঝে নেব যে 4টে সংখ্যা পরস্পর সমানুপাতে আছে। এবার এই অঙ্কটির ক্ষেত্রে দেখো 4টে সংখ্যা কি আছে? 103, 135, 110 এবং 144। যারা এক্স ধরে করতে চাও তারা এক্স ধরে করতে পারো, কিন্তু ওতে অনেকটা সময় নিয়ে নেবে। মনে করো প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করা হলো, এইভাবে কোনাকুনি গুণ করে তোমরা এক্স এর মান বার করতে পারো, কিন্তু ওতে অনেকটা সময় লাগবে। তাহলে কি করবে? এখানেও ওটি মেথড অ্যাপ্লাই করো। কিভাবে অ্যাপ্লাই করবে একটু ভালোভাবে বোঝো। মনে করো প্রথমে প্রত্যেকটার সঙ্গে 9 যোগ করলাম, তাহলে এখানে দেখো 103 এর সঙ্গে 9 যোগ করলে এর ইউনিট ডিজিট অর্থাৎ এককের সংখ্যাটা কত হয়? 2। আর এই ডিটা দেখো, এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 9 4 এ 13, অর্থাৎ এককের সংখ্যা শেষে 3 থাকছে। তাহলে এডি সমান কত পেলে? এর শেষের সংখ্যাটা 6 হবে। এরপর দেখো এই 5 এর সঙ্গে যদি 9 যোগ করা হয় কত হবে? 5 9 14 অর্থাৎ 4। আর 110 এর সঙ্গে 9 যোগ করলে হবে 9। তাহলে এরও ইউনিট ডিজিট হবে 6। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা অনেকটা সময় লাগছে, কিন্তু এই অঙ্কটা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগার কথা না। তো এইভাবে ইউনিট ডিজিটের কনসেপ্ট থেকে তোমরা এই অঙ্কটা করতে পারো, খুব তাড়াতাড়ি বার হবে। তা না হলে এই 9 এর মানগুলো বসিয়ে যে টোটালগুলো হবে সেগুলো কাটাকাটি করে বার করতে পারো। তো যার যেটা সুবিধা হবে সেই প্রসেসটা অ্যাপ্লাই করবে। পরের প্রশ্ন দেখো, 40টি দ্রব্যের ক্রয় মূল্য 25টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে 40টা সিপি সমান কত বলেছে? 25টার এসপি। এখান থেকে সিপি বাই এসপি রেশিও বার করো, কত হবে? 25/40। এবার যখনই দেখতে পাচ্ছ সিপি 5-এর গুণিতক আছে, তাহলে আলাদাভাবে আর কোনো কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, জাস্ট এটাকে কিভাবে 100 করবে সেটা অ্যাপ্লাই করে দিও। তাহলে 25কে 100 করতে গেলে কত হবে? 4 গুণ করব। তো একটা অনুপাতের যে কোনো একটা সংখ্যাকে তো গুণ করতে পারি না, তাহলে একেও 4 গুণ করলে কত হবে? 160। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 160, লাভের হার হবে 3 নম্বর অপশনটা। অমিত সকালে যাত্রা শুরু করেন, দুপুরে 11টায় তিনি যাত্রার 4/9 দূরত্ব অতিক্রম করেন। একই দিনে দুপুর 12:30টায় তিনি যাত্রার 11/18 দূরত্ব অতিক্রম করেন। তাহলে কোন সময়ে তার যাত্রা শেষ হয়েছিল? একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু খুবই ইজি। প্রথমে কি বলেছে দেখো, দুপুর 11টায় কতখানি গিয়েছে? 4/9। তারপর কটা বাজে? 12:30, অর্থাৎ 1.5 ঘন্টা পরে কত গেছে? 11/18। হরগুলো সমান করো। যেমন 4/9টাকে কিভাবে লেখা যায়?
উপর নিচে 2 দিয়ে গুণ করো, 8 এর 18। তাহলে 11টার সময় কত গিয়েছে? 18 ভাগের 8 ভাগ। 12:30টার সময় কত গিয়েছে? 11/18, অর্থাৎ 18 ভাগের 11 ভাগ গিয়েছে। তাহলে কি দেখলে, এই 11টা থেকে 12:30, অর্থাৎ এই 1.5 ঘন্টার গ্যাপে ও কতটুকু দূরত্ব গেছে? 8-এর 11 আগে গিয়েছিল, এখন গিয়েছে 11-18, অর্থাৎ 3-এর 18 অংশ গিয়েছে। তো 3-এর 18 গিয়েছে কত সময়? 1.5 ঘন্টা, তাই তো? এবার বাকি কত আছে? 12:30টার সময় কত গিয়েছিল? 18 ভাগের 11 ভাগ। তাহলে বাকি আছে কত? 7-এর 18। এবার এই জায়গাটায় আসা যাক। 3-এর 18 অংশ যদি 1.5 ঘন্টায় যায়, তাহলে 7-এর 18 অংশ কত ঘন্টায় যাবে? এটাই উত্তর। তো এখানে 18-র কোনো কাজ নেই, 18 কেটে যাবে। 3 কিভাবে 15 আসছে দেখো, 3 5 15, তো 7 5 35, অর্থাৎ 3.5 অ্যান্সার। আচ্ছা, প্রশ্নে কি চেয়েছে? কোন সময় তার যাত্রা শেষ হয়েছিল? আচ্ছা, লাস্ট কত ছিল? 12:30। তো 12:30 থেকে আর 3.5 ঘন্টা যোগ করে দাও। 0.5 মানে একটা, আর 3 মানে 4টে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশন। পরের প্রশ্ন দেখো, একটি বৃত্তের আকারে বাঁকানো একটি তারের ব্যাসার্ধ 21 সেমি, ওই তার দিয়ে বর্গক্ষেত্র বানানো হলো, তার ক্ষেত্রফল কত? তো প্রথমে একটা বৃত্ত ছিল, সেটাকে ধরো এখান থেকে কেটেছে, কেটে সেটা একটা বর্গক্ষেত্র বানিয়েছে। তো এই ক্ষেত্রে কি এদের পরিধি বা পরিসীমাটা সমান? এতটুকু বুঝতে পেরেছো? তো কোনো বৃত্তের পরিধি সূত্র কি? 2πr, মানে 2 × 22-এর 7 ইন্টু আর, মানে হচ্ছে 21 দিয়েছে। 7 3 21 কাটো। তো এই পর্যন্ত রাখো, কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা ত্রিভুজের পরিসীমা, মানে বর্গক্ষেত্রেরও পরিসীমা সেম। তো কোনো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 2 × 22 × 3 হয়, তাহলে এটা কার মান? এটা হবে 4a। এ মানে বাহু। কিভাবে হচ্ছে এটা আর বলো না, কারণ এখানে দেখো, এটা এ হলে a প্লাস এ প্লাস এ আর এই 4টে এর যোগফল তো বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে। তাহলে এটার মান যদি 4a হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও। 2 2 4, আর এটা হচ্ছে 11, অর্থাৎ 33। বর্গক্ষেত্রের বাহু যদি 33 হয়, তার স্কোয়ার দেখো, 4টে অপশন, একটাতে 9 আছে, এটাই আনসার। পরের প্রশ্ন দেখো, একটি পুলিশ ক্যাম্পে 125 জন পুলিশের 36 দিনের খাবার আছে। 16 দিন পর 25 জনকে অন্য জায়গায় পাঠানো হলো। অবশিষ্ট খাবারে বাকি পুলিশদের আর কতদিন চলবে? এই অঙ্কটা অনেকভাবে করা যায়। তো আমার যে প্রসেসটা ভালো লাগে সেটা হচ্ছে, এই 16 দিন পরে কি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে এখানে লেখো 16 দিন পর টোটাল কত পুলিশ ছিল? 125। তাদের কত দিনের খাবার থাকবে? যেহেতু 16 দিন কেটে গেছে, আর খাবার থাকবে 20 দিনের। এরপর কি হচ্ছে, কতজন আছে? 25 জন অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ 100 জন আছে, তারা কত দিনে খাবে? ইকুয়েশনটা বুঝতে পেরেছো? বাম দিকে দেখো, 125 আর 2 আছে 250, মানে এখানে 25 আছে, আর এখানে একটা শূন্য। ডান দিকে দেখো, দুটো শূন্য আছে, এখানে যেহেতু আর 25 নেই, সুতরাং এটা হবে 25। আমি এখানে কি করলাম, এটা ওই যে একটা সূত্র আছে, m1d1 = m2d2, এটাই লিখেছি। যেখানে m মানে হচ্ছে লোক সংখ্যা, d মানে দিন সংখ্যা। প্রথম ক্ষেত্রে এটা, দ্বিতীয় ক্ষেত্রে এটা, এদের গুণফলটা সমান হবে। পরের অঙ্ক দেখো, 4 জন লোক 4 দিনে 4টে পুতুল বানাতে পারে, 100 জন লোক 100 দিনে কটি পুতুল বানাতে পারবে? যদি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে, এটা দেখে আনসার হবে। কিভাবে দেখো, বলেছে 4 জন লোক 4 দিনে 4টে পুতুল, তাহলে একজন লোক 4 দিনে কতগুলো পুতুল বানাবে? না, একটা পুতুল বানাবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 100 জন লোক 4 দিনে কতগুলো বানাবে বলতো? 100টা পুতুল। এবার প্রশ্নে কি চেয়েছে, 100 দিনে কত? তাহলে 100 জন লোক 100 দিনে, 4-এর যেহেতু এটা 25 গুণ হচ্ছে, এখানেও হচ্ছে 125-এ 2500, সঠিক উত্তর। এখানে যেটা করলাম, এটা পুরোপুরি কিন্তু তোমাদের মাথায় ক্যালকুলেশন হবে। এবার এখানে যারা কনফিউজ হয়ে যাচ্ছ, তারা সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, ওই আগের সূত্র, m1d1 / w1 সমান হচ্ছে m2d2 / w2। এই সূত্রটা মনে রাখবে। যদি ঘন্টা দেয়, উপরে একটা h1, এখানে h2, এইভাবে মনে রাখবে। যেহেতু ঘন্টা দেয় না, সুতরাং ওটা আমরা কাউন্ট করব না। এবার প্রথম ক্ষেত্রে m1d1 w1 সবগুলোর মান হচ্ছে 4,
দ্বিতীয় ক্ষেত্রে M2 হচ্ছে 100, D2 হচ্ছে 100, W2 এর মান বার করতে বলেছে। তোমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেখবে যে 2500 অ্যান্সার আসছে কিনা। পরের প্রশ্ন দেখো, একজন দর্জির কাছে 37.5 মিটার কাপড় রয়েছে, এটির প্রতি মিটারে 8টি টুকরো করতে হবে, এটি থেকে কতগুলি টুকরো তৈরি করা যাবে? খুব ইজি। টোটাল কাপড় কত? 37.5 মিটার, 1 মিটারে 8টা টুকরো, তাহলে টোটাল কতগুলো টুকরো? এই দুটোর গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হবে? প্রথমে 30 দিয়ে গুণ করো, 30 8 হচ্ছে 240, 7 8 56, আর 0.58 মানে হচ্ছে 4, 56 4 60 আর 240, 300টা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, যদি মিশ্রণটিতে আরো 7 লিটার জল মেশানো হয় তাহলে অনুপাত হবে 3:4। মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। অনেকভাবে অঙ্কটা করতে পারো। যদি x ধরে করো, এটা কত হবে? 4x অ্যালকোহল আর 3x হচ্ছে জল, তার সঙ্গে 7 লিটার জল মেশানো হয়েছে, তার মানে এখানে দেখো 4x তো অ্যালকোহল কোনো চেঞ্জ হচ্ছে না, 3x প্লাস 7, এই অনুপাতটা কত বলেছে? 3/4। এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো। এখান থেকে হলে 4 4 16, আর এখানে দেখো 3 3 9, তো 16 থেকে 9 বিয়োগ দিলে হবে 7x, আর 3 7 21, এখান থেকে x এর মান 3 বার করলে। চেয়েছে কি? অ্যালকোহল, অ্যালকোহল মান হচ্ছে 4x, তাহলে 4x এর মান হবে 4 3 12। এটা একটা প্রসেস। আর তোমরা রেশিও মেথডেও করতে পারো। প্রথমে অনুপাত কত আছে দেখো, 4:3 আছে, এরপর কত হয়েছে? 3:4। এবার এখানে কি বলেছে? জল মিশিয়েছে, মানে অ্যালকোহলের কোনো চেঞ্জ হচ্ছে না, তো এটা অ্যালকোহল আর এটা হচ্ছে ওয়াটার বা জল। তো যেহেতু অ্যালকোহলের চেঞ্জ হচ্ছে না, অ্যালকোহলের অনুপাতটাকে 1 রাখতে হবে। আর এই 1 রাখাটা যতটা সম্ভব মনে মনে ক্যালকুলেশন যদি করো তাহলে অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। তো এখানে কি করব? সবগুলোকে 3 দ্বারা গুণ করব আর নিচেরটা সবগুলোকে 4 দ্বারা গুণ করব। তো এটা কত হচ্ছে? 12:9, এটা কত হচ্ছে? 12:16। এই ডিফারেন্সটা দেখো, জলের ইউনিটের ডিফারেন্স হচ্ছে 7 ইউনিট, যার মান দিয়েছে 7 লিটার। প্রশ্নে 7 এর মান 7ই দিয়েছে, সুতরাং এই 12 মান কত হবে? 12। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? খুব ভালো প্রশ্ন। এই অঙ্কটা মুখে মুখে অ্যান্সার হবে। তোমরা খাতায় নোট ডাউন করে রাখো যে ব্যাসার্ধের অনুপাত মানে r এর অনুপাত যদি ধরো r1:r2 হয়, তাহলে ক্ষেত্রফল বা এরিয়ার অনুপাত হবে r1² আর আয়তন বা ভলিউমের অনুপাত হবে r1³ এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখো। এবার এই অঙ্কটিতে আসা যাক। কি বলেছে? ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তো রেশিও মেথডে আমরা অঙ্কটা করে নেব। প্রথমে কত ছিল? 1, এখন হয়েছে কত? 2 ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কত হবে? একটু আগেই বললাম যে 1² হবে আর এটা 2² হবে। 1² মানে 1, 2² মানে হচ্ছে 4, তাহলে এরিয়া আগে যদি 1 থাকে এখন হয়েছে 4, কত বেড়েছে? 3। 1 এর 3 মানে 300%, 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। তোমরা এই 1 2 এর জায়গায় 10 20ও ধরতে পারো, তাহলে আগে কত ছিল? 10, এখন কত হয়েছে? 20, এটা ব্যাসার্ধ। ক্ষেত্রফল কত হবে? আগে কত? 100, এখন কত হয়েছে? 400, এই দুটো স্কোয়ার, তো কত বেড়েছে? 300, তাহলে 300%, এখানে অপশন 3 হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটি ট্রেন 25 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং আরেকটি ট্রেন বি 1 মিনিট 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। এ ট্রেনের দৈর্ঘ্য বি ট্রেনের দৈর্ঘ্যের অর্ধেক, এ ট্রেন এবং বি ট্রেনের গতিবেগের অনুপাত কত? ভালো প্রশ্ন। ডিস্টেন্স সমান কি জানো? স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে স্পিড কি পাচ্ছ? স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডের রেশিওটা এখানে বার করব। তো প্রথম ট্রেন স্পিড হচ্ছে এস এ, দ্বিতীয় ট্রেন হচ্ছে স্পিড এস বি। প্রথম ট্রেনের দৈর্ঘ্য ডি ধরলাম, এই কতটা গিয়েছে? 25 সেকেন্ড। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কি বলেছে দেখো, এ ট্রেনের দৈর্ঘ্য বি ট্রেনের অর্ধেক, মানে এর দৈর্ঘ্য হচ্ছে 2d, আর এ কত গিয়েছে? 1 মিনিট 15 সেকেন্ড, অর্থাৎ 60 + 15 মানে হচ্ছে 75 সেকেন্ড। এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ঘন্টা হিসাবে করলাম না কেন? তোমরা ঘন্টা হিসাবেও করতে পারো, কিন্তু দেখো যদি 60 দিয়ে ভাগ করো দুদিকেই ওটা কেটে যাচ্ছে,
যেহেতু রেশিও বার করছি, ঘন্টা দেওয়া না দেওয়া একই ব্যাপার। তো নিচে কাটাকুটি করলে কত হবে, 25 1, এটা 25 3। তো যেহেতু এদিকে নিচে 3 আছে, সকলকে 3 দিয়ে গুণ করে দাও, আর ডিডি তো কেটে যাচ্ছে। তো সঠিক উত্তর হবে 3:2। পরের প্রশ্নটা দেখো, খুব ইজি প্রশ্ন। বাম দিকে দেখো 3টে ঘর আগে দশমিক আছে, আর নিচেও 3টে ঘর আগে দশমিক আছে। সুতরাং এই দশমিক দুটো উপর আর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বাম দিকে কি আছে এখানে একটু করার চেষ্টা করি। উপরে আছে 196, নিচে আছে 4। 196 এর বর্গমূল কত হবে, 14। আর 4 এর বর্গমূল হচ্ছে 2। 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7। তাহলে বাম দিকে এই ভ্যালুটা কত হলো, 7। আর ডান দিকে নিচে কত আছে, 1.69। এটা এখানে লিখলাম। 1.69 পয়েন্টে যদি গন্ডগোল হয়, এটা তোমরা নিচে 100 বসিয়ে দেবে, আর উপরে তো 169। 169 মানে 13, আর নিচে 10, তাহলে 1.3 হচ্ছে। তাহলে সাজিয়ে লিখছি x/1.3, এর মান হচ্ছে 7। তো x এর মান দেখো, 7 একে 7, আর 3 7 2.1। অপশনই হবে সঠিক উত্তর, 9.1। এটাও খুব ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক দেখবে যে ভিতরে যে সংখ্যাটা, এটা কি পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে যাচ্ছে। 132 মানে কত, 12 × 11। কিভাবে করলাম, কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করো, তাহলে এখানে দেখো প্রথমে 1 বসবে, শেষে 2 বসবে, আর মাঝখানে এই দুটোর যোগফল বসবে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা 11-র গুণিতক। তো এই ধরনের অঙ্কে যদি প্লাস থাকে, তাহলে এই বড় সংখ্যাটা অ্যান্সার হবে, যদি মাইনাস থাকে এই ছোট সংখ্যাটা অ্যান্সার হবে। যেহেতু এই অঙ্কে মাইনাস আছে, সঠিক উত্তর হবে 2 নম্বর অপশনটা, 11। পরের প্রশ্নটা দেখো, এটাও খুবই সোজা অঙ্ক। কটা 99 আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা 99 এর যোগফল কত হবে, 99 × 6। মুখে মুখে গুণ করো, 99 মানে কত, 100 - 1। তাকে 6 দিয়ে গুণ করছো, অর্থাৎ 600 থেকে 6 বাদ দিচ্ছ, তাহলে কত হবে, 594। এবার অপশনে কিন্তু দেখো 594 আছে অলরেডি, অনেকে এটা অ্যান্সার করে আসবে, কিন্তু তা না। এই যে উপরে ভগ্নাংশগুলো আছে, ওগুলোকে সেপারেট করতে হবে। তো আমি কি করলাম, মনে করো এখানে দেখাচ্ছি 5×2 আছে, এটাকে 5+2 আকারে লেখা যায়। যদি মনে হয় কেন, তোমরা এই যোগটা করে দেখো যে উত্তরটা 5×2 আসবে। তাহলে উপরে এই অঙ্কটিতে প্রত্যেকটাকে কিন্তু আমি আলাদাভাবে ভাগ করে নিয়েছি, আর 99 এর যোগফলগুলো কত হয়েছে, 594। বাকি কত আছে, 1/7, 2/7। তো এই যে বাকি সংখ্যাগুলো আছে, তাদের যোগফলকে তো একভাবে করা যায়, কিন্তু ওইভাবে করব না। এদের মধ্যে কিছু মিল আছে কিনা দেখো, যেমন এটা আর এটা দেখো, উপরে 3 4 7, নিচে হচ্ছে হর 7, তার মানে এর মান হচ্ছে 1। তারপরে এটার সঙ্গে এটা দেখো, উপরে 7 নিচে 7, এর মান 1। তারপরে এই 6 আর এই 1, এটাও দেখো, উপরে 7 নিচে 7, মান হচ্ছে 1। তাহলে 6টা 99 এর গুণফল কত ছিল, 594। তার সঙ্গে যদি 3 যোগ করো, অপশন দেখো 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, 3 জন ব্যক্তি, 4 জন স্ত্রীলোক, 6 জন বালক একত্রে 5 দিন একটি কাজ সম্পন্ন করে। একজন স্ত্রীলোক একজন পুরুষের দ্বিগুণ কাজ করে, এবং একজন বালক একজন ব্যক্তি অপেক্ষা অর্ধেক পরিমাণ কাজ করে। 7 দিনে কতজন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে। যখনই এরকম বড় অঙ্ক থাকবে, তোমরা একটু ভালোভাবে দরকার হয় 2-3 বার রিপিট করে পড়বে। কন্ডিশনটা বোঝার চেষ্টা করো। বলছে একজন স্ত্রীলোক একজন পুরুষ অপেক্ষা দ্বিগুণ কাজ করে। তার মানে কি বলা যায়, একজন স্ত্রীলোক বা ওম্যান, এভাবে লিখছি, এটা কাজের দিক থেকে দুজন ম্যানের সমান। আর একটা কি বলছে, যে একজন বালক একজন ব্যক্তি অপেক্ষা অর্ধেক পরিমাণ কাজ করে। তার মানে কি, যে দুজন বালক বা বয়, এটা হচ্ছে একজন ম্যানের সমান। এবার প্রথম লাইনটা দেখো, 3 জন ব্যক্তি, 4 জন স্ত্রীলোক, 6 জন বালক একত্রে 5 দিনে কাজ সম্পন্ন করে। আর শেষের লাইনে কি চেয়েছে, 7 দিনে কতজন স্ত্রীলোক একা কাজটি সম্পন্ন করে। তাহলে প্রত্যেকটা যে ব্যক্তি আছে বা বালক আছে, ওটাকে কাজের হিসাবে বা কাজের দিক থেকে স্ত্রীলোকে কনভার্ট করব। তাহলে 3 জন ব্যক্তি মানে কত হবে, 3 × হাফ মহিলা। তারপর 4 জন মহিলা আছে। এরপর কত আছে, 6 জন বালক। তো 6 জন বালক মানে কত, 3 জন পুরুষ।
এখান থেকে দেখতে পারো। আর 3 জন পুরুষ মানে 3 ইন্টু হাফ মহিলা। তাহলে উপরে যে আছে 3 জন ব্যক্তি, 4 জন স্ত্রীলোক আর 6 জন বালক, এটার মানেই আর কিছু না, যদি স্ত্রীলোক হিসাবে কনভার্ট করি এটা পাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, এখানে কত হচ্ছে দেখো, 3 এর হাফ মানে 1.5, এখানে কত হচ্ছে 3 এর হাফ 1.5, তো 1.5 আর 1.5 হচ্ছে 3, আর এই 4 এ 7, টোটাল হচ্ছে 7 ওমেন। তাহলে কি পেলাম, 7 জন স্ত্রীলোক কাজ করবে কত দিনে, 5 দিনে। এবার এখানে তোমরা একটা ছোট ট্রিক মনে রাখো, যে যদি 7 জন ব্যক্তি 5 দিনে করে, সেটা ব্যক্তি বালক মহিলা যে কোনো কিছু হতে পারে, তাহলে এই যে ডিজিট গুলো ইন্টারচেঞ্জ যদি করি, মানে এখানে এখানে কি বলছে 7 জন ওম্যান 5 দিনে করছে, তাহলে 5 জন ওম্যান বা 5 জন স্ত্রীলোক এরা করবে কত, 7 দিনে। এটা একটু মাথায় রাখো, এই ডিজিট গুলো ইন্টারচেঞ্জ করা যায়। কিভাবে হচ্ছে ঐকিক নিয়ম করলেই বুঝতে পারবে, কিন্তু করার কি প্রয়োজন, ট্রিকটা জেনে রাখো। যদি ডাউট থাকে সেটা আলাদাভাবে করতে পারো। তাহলে প্রশ্নে কি চেয়েছে, 7 দিনে কতজন স্ত্রীলোক লাগবে, তো 7 দিনে কতজন লাগছে, 5 জন। দুটি ট্রেন একই সময়ে যাত্রা শুরু করে, একটি কলকাতা থেকে মধুপুর, অপরটি মধুপুর থেকে কলকাতা। মিলিত হওয়ার পর যদি তারা মধুপুর ও কলকাতায় যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা সময়ে পৌঁছয়, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত। অঙ্কটা দেখে কত বড় মনে হচ্ছে, কিন্তু কিছুই না, 1 সেকেন্ডে উত্তর বার হবে। যখন এই টাইপের অঙ্ক দেখবে, যে দুটো ট্রেন বা দুটো মানুষ তারা মিলিত হচ্ছে, আর মিলিত হওয়ার পরে এই যে সময়গুলো দিয়ে দিচ্ছে, যদি এরকম দুটো সময় দেয়, তাহলে তাদের স্পিডের অনুপাত হবে স্পিড 1 বাই স্পিড 2, এটা হবে √T2 ডিভাইডেড বাই √T1। মনে রাখবে। তো এখানে T2 মানে কত আছে, 4, 4 এর রুট করলে কত হয়, 2, আর নিচে 1, তাহলে তাদের স্পিডের অনুপাত হবে 2:1। দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 75 কিমি পার ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 9টায় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হবে। খুবই সোজা প্রশ্ন। মনে করো এখানে এ পয়েন্ট আছে, আর এখানে হচ্ছে বি পয়েন্ট আছে। প্রথমে কি হয়েছে, সকাল 8টায় এ স্টেশন থেকে একটা ট্রেন রওনা দিয়েছে, তাহলে এখানে রওনা দিয়েছে, মনে করো এই জায়গাটায় 9টার সময় পৌঁছেছে। তাহলে যেহেতু ওর গতিবেগ এখানে দেওয়া আছে দেখো 60 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এই দূরত্বটা হচ্ছে 60 কিমি। তো যখন 9টা বাজে, প্রথম ট্রেনটা এখানে আছে আর দ্বিতীয় ট্রেনটা জাস্ট স্টার্ট করবে এখানে, তো তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স প্রশ্নে বলে দেওয়া আছে 330, তার মধ্যে তো প্রথম ট্রেনটা 60 কিলোমিটার চলে গিয়েছে, বাকি কত আছে, 330 থেকে প্রথমে 30 বিয়োগ দাও, 300 আবার 30 দাও, 270 কিলোমিটার। তাহলে ঘড়ির টাইম যখন ঠিক 9টা, দুটো ট্রেন পরস্পরের দিকে আসবে বলে রেডি, তাদের মধ্যে দূরত্বটা কত, 270 কিমি। এরপর তারা স্টার্ট করছে জার্নিটা। প্রথম ট্রেনটা কতটুকু যাচ্ছে 1 ঘন্টায়, 60। দ্বিতীয় ট্রেন কতটুকু আসছে, 75। তাহলে 1 ঘন্টায় তারা পরস্পরের দিকে কত কিমি যাচ্ছে বলতো, 60 প্লাস 75 মানে 135। তাহলে তারা 1 ঘন্টায় যদি 135 কিলোমিটার পরস্পরের দিকে আসে, এই 270 কিমি যেতে কত টাইম লাগবে, 270 ডিভাইডেড বাই 135 মানে 2 ঘন্টা। এটা 9টার পরের কেস, তো আগে 9 ছিল, তার সঙ্গে 2 অ্যাড করো, সঠিক উত্তর হবে অপশন 3। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। এটা খুব ভালো প্রশ্ন। মনে করো তুমি 160 টাকা নিয়ে গেছো, গিয়ে দেখছো 20% কমে গেছে, তো 160 এর 20% মানে কত, 32। 10% যদি 16 হয়, 20% 32 হবে। তো এই 32 টাকাটাই তুমি কি পাচ্ছ না, 2.5 কেজি চিনি বেশি পাচ্ছ। তাহলে 2.5 কেজি চিনির এখন দাম হচ্ছে 32 টাকা, এটা বোঝা গেছে। তাহলে 1 কেজি চিনির এখন দাম কত, যেহেতু ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে না, মানে বাই হিসাবেই রাখো, তো 1 কেজি চিনির বর্তমান মূল্য হচ্ছে 32/2.5 টাকা। এরপর প্রশ্নে কি চেয়েছে, আসল ক্রয় মূল্য কত।
তার মানে এর আগে কাল পর্যন্ত যে ক্রয় মূল্যটা ছিল সেটা কত হবে। আজকের এই যে 1 কিলোর দাম, এটা কালকের কত পার্সেন্টের দাম বলো তো? যেহেতু 20% কমেছে, তাহলে 80%-এর দাম হচ্ছে এই 32/2.5। এখানে গতকাল লিখতে পারো বা আগের লিখতে পারো। তো আগের 80% মানে 32/2.5 টাকা। তো আগের 100% মানে কত হচ্ছে তাহলে? 32/2.5 ইন্টু 100/80। 25 এখানে দেখো 4 যাচ্ছে, আর 8 এখানে 4 যাচ্ছে। শূন্য শূন্য কাউন্ট করব না, কারণ দেখো অপশনে 16 একটাই আছে। যদি 1.6, 0.16 এরকম থাকতো তাহলে সেটা আলাদাভাবে ক্যালকুলেশন করতাম। পরের প্রশ্ন দেখো, একটি দ্রব্য বিক্রয় করে 50% লাভ হয় যদি ক্রয় মূল্য দ্বিগুণ এবং বিক্রয় মূল্য অর্ধেক করা হয়, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? 50% লাভ হয় প্রথমে, তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 150 টাকা। এবার কি বলেছে? যদি ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, অর্থাৎ এটা কত করা হচ্ছে? 200 টাকা। আর বিক্রয় মূল্য বলেছে অর্ধেক, 150-র অর্ধেক কত? 75। এটা করা হলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? তাহলে বর্তমান হিসাবে দেখো, 200 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 75, তাহলে 100 টাকার হিসাবে কত বার করো? বর্তমানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 75-এর হাফ। 37/2 = 74 হচ্ছে যদি, তাহলে 37.5 হচ্ছে তার বিক্রয় মূল্য। তো 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 37.5, তো এদের ডিফারেন্সটা কত? এখানে আড়াই দিলে 40 আর 60, অর্থাৎ 62.5। তো 100 টাকার হিসাবে ক্ষতি যদি 62.5 হয়, তাহলে ওটাই অ্যান্সার হবে, 62.5 ক্ষতি হবে। এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি দুটি ঘড়ি কেনেন যার প্রতিটির মূল্য 240 টাকা। একটিতে 40% লাভ, অন্যটিতে 40% ক্ষতি হয়, তাহলে সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? খুব ভালোভাবে এই টাইপটা বোঝার চেষ্টা করো। যদি এমন প্রশ্ন থাকে, ক্রয় মূল্য সেম, একটাতে যে পরিমাণ লাভ করেছে অপরটাতে যদি সেই পরিমাণ লস করে, তাহলে ওভারঅল কি হবে? লস হবে। কত লস হবে? a²/100। মানে যদি একটাতে লাভ a%, অন্যটাতে ক্ষতি a% হয়, তাহলে ওভারঅল কত হবে? a²/100 ক্ষতি। তো এখানে যেহেতু 40 দিয়েছে, তাহলে 40 × 40 /100। 4 4-এ 16 কত আছে দেখো এখানে। 4 নম্বর অপশনটা দেখো, ক্ষতি আছে আর 16 আছে, এটাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, কোনো টাকা 20 বছরে সুদ আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে 100 টাকা কত গুণ হয়েছে? 3 গুণ, 300 টাকা হয়েছে। কত বছরে? 20 বছরে। সুদটা কত হচ্ছে তাহলে? 200 টাকা। তো 20 বছরে যদি 200 টাকা হয়, 1 বছরে কত হবে? 10 টাকা করে সুদ। তাহলে সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূল্যে 8 গুণ হবে? এটাও খুব সোজা প্রশ্ন। মনে করো 100 ছিল, এখন কত হয়েছে? 200। এখন বলতে 4 বছর পর। তাহলে সুদ কত? 100 টাকা। তো 100 টাকা সুদ হচ্ছে কত বছরে? 4 বছরে। এবার প্রশ্নে কি চেয়েছে? 8 গুণ। 8 গুণ মানে 800 টাকা হবে। এবার 800 টাকা টোটাল হলে সুদ কত হবে? 700 টাকা। তাহলে যখন 700 টাকা সুদ, অর্থাৎ 107 গুণ হলে বছরও 7 গুণ হয়ে যাবে, 4 × 7। সঠিক উত্তর 4 নম্বর অপশন। চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা, 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত? খুবই সোজা প্রশ্ন। এটাকে সিম্পল ইন্টারেস্ট দিয়েও করা যায়। যেমন দেখো, প্রথমে ধরো এই বছরে স্টার্ট হয়েছে, পরের বছরে টোটাল টাকাটা কত হয়েছে? 800 টাকা। আর 3 নম্বর বছরে কত হচ্ছে? 864 টাকা। তো এখানে দেখো, এই যে 2 বছর থেকে এই যে 3 বছর হচ্ছে, এই 1 বছরের গ্যাপে যে সুদটা পাচ্ছি সেটা তো 800 টাকার হিসাবে সরল সুদ। তার মানে P/T/100 যদি করি, মানে 800 ইন্টু R ইন্টু T, মানে এখানে 1 বছর ডিভাইডেড বাই 100 করলাম, এই সুদটা কত হবে? এই যে ডিফারেন্সটা কত হচ্ছে? 64। তো শূন্য শূন্য কাটছে, 8-এ কত দিলে 64 হয়? 8 দিলে। তার সঠিক উত্তর হবে
অপশন 1। পরের প্রশ্ন দেখো, একটি বাঁদর 68 মিটার দৈর্ঘ্যের তৈলাক্ত উল্লম্ব খুঁটিতে ওঠার চেষ্টা করছে। বাঁদরটি 1 মিনিটে 12 মিটার ওঠে, পরবর্তী মিনিটে 5 মিটার নিচে নেমে যায়। খুঁটির শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? এই অঙ্কগুলো অনেকে গুলিয়ে ফেলে। কি বলছে দেখো, মনে করো এটা একটা খুঁটি, তো প্রথম মিনিটে কত উঠছে 12 মিটার, দ্বিতীয় মিনিটে 5 মিটার নিচে নেমে যাচ্ছে, তাহলে এক্সাক্ট কত মিটার উঠছে? 7 মিটার। কত মিনিটে? 2 মিনিটে। তো এটা ভালোভাবে নোট ডাউন করো যে 2 মিনিটে টোটাল কতটা উঠছে? 7 মিটার। এবার টোটাল মিটার দেখো 68 বলেছে, তো প্রথমে কি করবে, 1 মিনিটে যে এই যে 12 মিটার উঠছে এটা 68 থেকে বিয়োগ দেবে। তো 68 থেকে 12 মিটার বিয়োগ দিলে কত হয়? 56। দেন এই 56 মিটার যেতে কত সময় লাগছে সেটা কাউন্ট করো। তো 2 মিনিটে 7 মিটার গেলে 56তে কত যাবে? 7-এর 8 গুণ মানে 2-এর 8 গুণ হবে, 8-2 16 মিনিট। তো 16 মিনিটে কতটুকু যাচ্ছে? 56 মিটার। এর পরের মিনিটে যেহেতু 12 মিটার উঠবে, এখানে 56 প্লাস 12 মানে হচ্ছে 68। টোটাল টাইম হবে 16 সঙ্গে 1 যোগ 17 মিনিট। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা যদি মনে রাখতে পারো সেটাও অ্যাপ্লাই করতে পারো। 2 দিয়ে গুণ করবে টোটাল যে লেন্থটা আছে তার সঙ্গে ফার্স্ট, আর ফার্স্টের সঙ্গে সেকেন্ড, এর সঙ্গে +1 করে দেবে। এলটা কি? টোটাল দৈর্ঘ্য। ফার্স্ট মানে প্রথম মিনিটে কতটুকু উঠছে, আর সেকেন্ড মানে দ্বিতীয় মিনিটে কতটুকু নামছে। তো এখানে মানটা বসাও। প্রথমে 68 থেকে 12 বিয়োগ করো, কত হবে? 56। আর নিচে কত? 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7 +1। তাহলে 7 8 56, 8 2 16 আর +1 হচ্ছে 17। এইভাবেও করতে পারো, যদি সূত্রটা মনে রাখতে পারো ভালো, নাহলে এইভাবে ভেঙে করতে হবে। পরের প্রশ্ন দেখো, কোনো বছরের 27শে সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরের 27শে অক্টোবর কত? সেপ্টেম্বর মাস কত দিনে হয়? 30 দিনে, এটা নিশ্চয়ই জানা আছে। তো 27শে সেপ্টেম্বর থেকে ওই সেপ্টেম্বর মাসটা কতদিন বাকি? 3 দিন। আর এখানে কতদিন হচ্ছে? 27 দিন। তাহলে প্রশ্নটা আর কিছুই না, বলছে যে 27শে সেপ্টেম্বর যদি শনিবার হয় তাহলে তার 30 দিন পরে কোন দিন হবে? তো এরকম ক্ষেত্রে 7 দিয়ে ভাগ করবে, 4 7 28, যেটা ভাগশেষ হবে সেটাই শনিবারের সঙ্গে কাউন্ট করবে। তো শনিবারের পরে প্রথম যদি কাউন্ট করো রবিবার, আর 2 নম্বর দিনটা হবে সোমবার। সঠিক উত্তর হবে 3 নম্বর অপশনটা। পরের প্রশ্ন দেখো, একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট পিছিয়ে যায়। 14ই জানুয়ারি সকাল 7টায় একটি সঠিক ঘড়ির সঙ্গে ওই ঘড়ির সময় মেলানো হলো। যখন ঘড়িতে 17ই জানুয়ারি সকাল 6টা দেখায় তখন সঠিক সময় কত? তা টাইমটা দেখো, প্রথমে কি বলছে? 14ই জানুয়ারি সকাল 7টা, আর শেষ হচ্ছে কখন? 17ই জানুয়ারি সকাল 6টা। তাহলে এই ডিফারেন্সটা কত? যদি 17ই জানুয়ারি সকাল 7টা হতো তাহলে 72 ঘন্টা হতো, যেহেতু 6টা আছে তো টোটাল টাইম হচ্ছে 71 ঘন্টা। এইটুকু বোঝা গেছে। এরপর দেখো, এটা রং ঘড়ি আর এটা হচ্ছে রাইট ঘড়ি। রাইট ঘড়িতে যখন 24 ঘন্টা, রং ঘড়িতে কত বলতো? 20 মিনিট পিছিয়ে যাচ্ছে, তার মানে কি এখানে 23 ঘন্টা 40 মিনিট। এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার। তো 23 ঘন্টা 40 মিনিট মানে ঘন্টা হিসাবে যদি আমরা প্রকাশ করি, তো 40 মিনিট মানে কত? 40/60 ঘন্টা মানে 2/3 ঘন্টা। আর 23-এর সঙ্গে যদি 2/3 যোগ করো কত হচ্ছে দেখো তো? 3 23 69 + 2 মানে হচ্ছে 71/3 ঘন্টা। তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখছি, 71/3 ঘন্টা মানে হচ্ছে ভালো ঘড়িতে 24 ঘন্টা। এরপর টোটাল কত টাইম বার করতে হবে? এই যে 71টা। তাহলে ভুল ঘড়িতে যদি 71 ঘন্টা হয়, ভালো ঘড়িতে কত টাইম দেখাবে? এখানে ঐকিক নিয়ম করতে যাও না, এই যে সম্পর্কটা দেখো, 71-এ 3 ছিল, এখানে 3 দিয়ে গুণ করেছে, তাহলে ডান দিকেও কি করতে হবে? 3 দিয়ে গুণ করলে 24 3-এ 72 ঘন্টা হবে। 72 ঘন্টা মানে কি? এর থেকে 1 ঘন্টা বেশি টাইম দেখাবে। তাহলে কি হচ্ছে, ভুল ঘড়িতে যদি 6টা টাইম দেখায়, সঠিক ঘড়িতে কি হবে? তার থেকে 1 ঘন্টা বেশি, অর্থাৎ সকাল 7টা দেখাবে। পরের প্রশ্ন দেখো, একটি জলের কল 8 ঘন্টাতে একটি জলাধারকে পূরণ করতে পারে। অর্ধেক জলাধার পূরণ হওয়ার পর আরো 3টি অনুরূপ জলের কল খোলা হয়। সম্পূর্ণ জলাধারকে পূরণ করতে কত সময় লাগবে? একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু খুবই সোজা।
প্রথমে কি আছে, একটা কল 8 ঘন্টায় পূরণ করতে পারে, অর্ধেক জলাধার পূর্ণ হয়েছে, তার মানে প্রথম কাজটা কতক্ষণ হয়েছে বলতো, 4 ঘন্টা। এরপর কি আছে, আরো 3টে কল খুলে দেওয়া হয়েছে। তো এফিসিয়েন্সি হিসাবে এখানে বার করো যে 1 ঘন্টায় একটা কল কতটুকু করছে, 1/8। এবার যদি 4টে কল খুলে দেওয়া হয়, তারা 1 ঘন্টায় কত করবে, 4/8 বা 1/2 অংশ। তার মানে এটাই বোঝাচ্ছে যে যদি 4টে কল একসঙ্গে খুলে দেওয়া হয়, তারা 1 ঘন্টায় হাফ অংশ পূর্ণ করতে পারবে। তাহলে এদের আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা, অর্থাৎ টোটাল কাজ হবে 5 ঘন্টা। পরের প্রশ্ন দেখো, মায়া যদি 40 কিমি পার ঘন্টা গতিতে অফিসে যায়, তাহলে সে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 60 কিমি পার ঘন্টা গতিতে গমন করতো, তাহলে 10 মিনিট আগে পৌঁছাতো। তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? খুবই কমন টাইপের এই প্রশ্নটা, যদি তোমাদের ঠিকঠাক প্র্যাকটিস থাকে তোমরা দেখেও অ্যান্সার করতে পারবে। তো অনেক সময় এই যে টাইম ডিফারেন্সটা গুলিয়ে যায়, তার জন্য তোমরা এই নাম্বার লাইনের হেল্প নিতে পারো। মনে করো একটা টাইম টি, যে সময় গেলে ও ওই পারফেক্ট টাইমে অফিসে পৌঁছাতে পারছে। তো এরপর কি বলছে যে 40 কিমি পার ঘন্টা গতিতে যদি যায়, তাহলে সে 5 মিনিট দেরিতে পৌঁছায়। মানে এই যে টাইমটা যদি 10টা হয়, সে 10টা 5-এ পৌঁছাবে। অর্থাৎ এখানটা লিখলাম 40 কিমি পার আওয়ার আর 5 মিনিট লেট। তার পরের আর্গুমেন্টটা কি বলছে, যদি 60 কিমি পার ঘন্টা গতিতে যায়, তাহলে 10 মিনিট আগে পৌঁছচ্ছে। তো এখানে লেখো 60 কিমি পার আওয়ারে গেলে এই ডিফারেন্সটা কত হচ্ছে, 10 মিনিট। অর্থাৎ যদি 10টা অ্যাকচুয়াল টাইম হতো, তাহলে সে 9টা 50 মিনিটে পৌঁছে যাচ্ছে। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখো দুটো ক্ষেত্রেই দূরত্বটা কিন্তু সমান। তো ডি সমান ডি এইভাবে লিখলাম। প্রথম ক্ষেত্রে ডি মানে কি, এবার ডি মানে কি, এই কোণে দেখো ডি সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। ডি মানে ডিস্টেন্স সমান বেগ ইনটু সময়, এটা নিশ্চয়ই জানো তোমরা। তো প্রথম ক্ষেত্রে স্পিডটা কত, 40, আর সে কত টাইম লেটে পৌঁছেছে, 5 মিনিট। তো এখানে t+5 করলে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, 60, 10 মিনিট আগে পৌঁছেছে, মানে t-10। এগুলোকে আর ঘন্টায় করলাম না, যেহেতু ইকুয়েশনটা সমান আছে, নিচে 60 কেটে যেত। এবার বাম দিকে দেখো 40t+200, ডান দিকে হবে 60t-600। তো 40 ওখানে গেলে হবে 20t, আর 600 আর 200 মিলে হবে 800। তো টি সমান হবে 40। তাহলে অ্যাকচুয়াল টাইমটা এখানে পেলে কত না, 40 মিনিট। এবার এখানে যে দুটো কন্ডিশন দেওয়া আছে, তো যে কোনো একটা কন্ডিশন এটা অ্যাপ্লাই করতে পারো। যেমন প্রথম ক্ষেত্রে দেখো ডি সমান কত, 40 ইন্টু t+5। তো ডিস্টেন্স বার করব কত, 40 ইন্টু t+5 মানে হচ্ছে 45 মিনিট। এটা মনে রাখবে, মিনিট। তো একে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 0 0 কাটলো 2, এটা 3, 3 15 45, অর্থাৎ 30 কিমি অ্যান্সার। দ্বিতীয় কন্ডিশনও অ্যাপ্লাই করতে পারো। ওখানে কি হতো, 60 ইন্টু 40 থেকে 10 বিয়োগ দাও 30 ডিভাইডেড বাই 60 সমান হচ্ছে 30। এটা খুব সোজাভাবে বেরিয়ে গেল। তো বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো তোমাদের আয়ত্ত আসবে। তো এই অঙ্কটা আরো দুভাবে করা যায়। তো মাঝখানের এই জায়গাটা আমি একটু মুছছি, তোমরা পারলে স্ক্রিনশট করে নিও। আচ্ছা, স্পিডের রেশিও কত আছে, 40:60। কাটাকুটি করো, 0 0 কাটবে, 4 আর 6 আছে, মানে 2:3। এবার যেহেতু ডিস্টেন্স সমান, তাহলে টাইমের অনুপাতটা উল্টে যাবে, অর্থাৎ 3:2 হবে। এতদূর বোঝা গেছে। এবার এই যে টাইম ডিফারেন্স 1 ইউনিট, এর মান হচ্ছে, প্রথমে যে নাম্বার লাইনটা দেখিয়েছিলাম ওটা দেখো, এখান থেকে এই পর্যন্ত এই টাইম ডিফারেন্সটা কত দেখো তো। প্রথমে আছে 10, তারপর আছে 5, অর্থাৎ 15। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, 3 এর ভ্যালু কত হবে, 3 15 45, 2 এর ভ্যালু কত হবে, 2 15 30। তার মানে বুঝতে পারছো কতটা ইজি হয়ে গেল। এবার সেকেন্ড কেসটা দেখো, যদি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, টোটাল টাইম লাগে ওর 30 মিনিট। তো 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, 30 মিনিটে কত যাবে, 30 কিমি। দেখে আনসার করা যাচ্ছে। এটার আরেকটা নিয়ম করতে পারো, সেটা হচ্ছে একটা ফর্মুলা, ডি সমান s1 s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু ডেল টি। s1টা কি, প্রথম গতিবেগ, s2 হচ্ছে দ্বিতীয় গতিবেগ। এবার মানটা বসাও, 40 ইন্টু 60, দুটো বিয়োগ করলে হবে 20, আর এই ডেল টি মানে এই টাইম ডিফারেন্সটা। এখানে টাইম ডিফারেন্স কত, 15।
এবার স্পিডগুলো দেখো, কিমি পার ঘন্টা আছে আর 15 হচ্ছে মিনিট, তো একে ঘন্টা করে নাও। 60 কেটে দাও, 20 দুয়ে 40, 15 দুয়ে হচ্ছে 30। তো আমি 3 ভাবে দেখালাম, তোমাদের যাদের যে পদ্ধতিতে সুবিধা সেই পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। পরের অঙ্ক দেখো, বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট অঙ্কে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 200 টাকা, রাশিটি নির্ণয় করো। এই টাইপের অঙ্কটা একটু ভালোভাবে দেখো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য যদি এমন অঙ্ক থাকে, তাহলে সেই ডিফারেন্সটার একটা সূত্র আছে, সেটা মনে রাখবে। পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। ডিফারেন্সটা কত বলেছে? 200। পিটা জানি না, আর এর মান যেহেতু 10 আছে, তাহলে উপরে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, নিচে হচ্ছে 100 ইন্টু 100। এবার বাম দিকে দেখো 2 আছে, ডান দিকে কোথাও 2 নেই, শুধু 1 আছে, তার মানে পি এর ভ্যালুটা 2 দিয়ে হবে। এবার অপশনগুলো লক্ষ্য করো, একটাই অপশন পাবে যেখানে 20,000 আছে, অর্থাৎ 2 আছে। যদি এখানে 2,000 থাকতো বা 2 লাখ থাকতো, তখন কি করতাম? এই শূন্যগুলো ক্যালকুলেশন করতাম। যেহেতু নেই, চোখ বন্ধ করে এখানে মেরে দাও। আর যাদের এখানেও ডাউট লাগছে, তারা এই শূন্য শূন্য কেটে দাও। তো 20, 200 এখানে দুটো শূন্য আর এই দুটো শূন্য গুণ হবে, উত্তর সেই একই থাকছে। পরের অঙ্ক দেখো, খুবই সোজা। প্রথমটা ভেঙে নাও, 1 থেকে হাফ বিয়োগ করলে কত হয়? হাফ। তারপর 1 মাইনাস 1 এর 3 মানে হচ্ছে 2 এর 3। এইভাবে করতে করতে লাস্ট কত আছে? 100 মাইনাস 1 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 99/100। তো এরকম পরপর যদি মাল্টিপল থাকে, প্রথম দুটো থেকেই তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে। এখানে দেখো, প্রথমের যে নিচের হরটা আছে আর তারপরের সংখ্যাটার উপরে লবটা আছে, ওটা কেটে যাবে। তো এইভাবে প্রথমটার নিচের দ্বিতীয়টার উপরে কাটাকুটি করতে করতে লাস্ট পর্যায়ে 99টা এর আগের 99-এর সঙ্গে কেটে যাবে। তো পরে কি থাকবে? প্রথমের 1 আর শেষের 100। তো 1 ডিভাইডেড বাই 100 মানে কত? অপশনের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক ব্যক্তি 9 কিমি পার ঘন্টা বেগে 18 কিমি দূরবর্তী কোনো স্থানে যান। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট রেস্ট করেন। সমগ্র পথ যেতে তার কত টাইম লাগবে? এখানে একটা জিনিস তোমরা খুব ভুল করো। টোটাল কিমি কত? 18। তাহলে ওই ব্যক্তিটা যখন এই 17 কিমিতে যাচ্ছে 5 মিনিট রেস্ট নিচ্ছে, কিন্তু 18 কিমিতে যখন চলে যাবে, মানে ডেস্টিনেশন যখন পৌঁছে যাবে, তখন তো আর রেস্ট নেওয়ার প্রয়োজন নেই। মানে তখন নিল না নিল সেটা আলাদা ব্যাপার, অঙ্কে কি চেয়েছে? কখন পৌঁছাবে। তাহলে এই রেস্টের টাইমটা এই 17 বার পর্যন্ত কাউন্ট হবে, মানে এই 17 কিমি পর্যন্ত সে 5 মিনিট করে রেস্ট নিয়েছে, অর্থাৎ টোটাল রেস্ট হচ্ছে 85 মিনিট। 85 মিনিট মানে কত? 1 ঘন্টা 25 মিনিট। এবার ও যদি বিশ্রাম না নিত, তখন এই 18 কিমি দূরত্ব যেত কতক্ষণ সময়? ওর বেগ কত? 9 কিমি পার ঘন্টা, 18 কিমি যেত, মানে ওর 2 ঘন্টা সময় লাগতো। কিন্তু বিশ্রাম নেওয়ার ফলে ওর এক্সট্রা কত লাগছে? 1 ঘন্টা 25 মিনিট। তার টোটাল টাইম হবে 4 নম্বর অপশনটা, 3 ঘন্টা 25 মিনিট। বছরের শুরুতে এ 20,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কিছু মাস পরে বি 30,000 টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লভ্যাংশ পেলে বি কখন ওই ব্যবসাতে যোগ দেয়? খুবই সোজা প্রশ্ন। এ কত দিয়ে শুরু করেছে? 20,000। বি দিয়েছে 30,000। আর বছরের শেষে লাভ হচ্ছে সমান। সমান মানে কি? ওদের মূলধনের অনুপাতটা সমান হবে। এবার এখানে যেহেতু একই সময়ে ওরা টাকা দেয়নি, বি কিছু মাস পরে দিয়েছে, তো এই ক্ষেত্রে মূলধনের অনুপাতটা কিভাবে বার করবে দেখে নাও। এর ক্ষেত্রে টাকা কত? 20,000। এ কমাস কেটেছে? 12 মাস। পুরো বছরটা এর টাকাটা কভার আছে। তো এটা সমান বি এর কত? 30,000। আর বি এর টাকাটা কত মাস কেটেছে এটা এখানে বের করা যাবে। এর ক্ষেত্রে এখানে দেখো 12 দিয়ে 24, তাহলে এখানে 3 8 24 হবে। অর্থাৎ বি এর টাকাটা 8 মাসের জন্য খেটেছে। এবার অনেকে এই 8 দেখে উত্তর এখানে 8 করে দিতে পারে, কিন্তু সেটা একদম ভুল অ্যান্সার হবে। কারণ বি এর টাকাটা 8 মাসের জন্য খাটছে। আর প্রশ্ন কি চেয়েছে দেখো, বি কখন ওই ব্যবসাতে যোগ দেয়। তো বি এর টাকা যদি 8 মাস ধরে খাটে, তাহলে বি এর টাকা অ্যাড হবে কত? 4 মাস পর। সঠিক উত্তর হবে অপশন 3। দুটি নল যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে একটি খালি চৌবাচ্চা জলপূর্ণ করে। দুটি নল একসাথে খোলা 3 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করা হয়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ঐকিক নিয়মে করতে পারো, কিন্তু আমার মনে হয় এলসিএম এ করলে সব থেকে ইজি হয়। তো 12 আর 16 এর এলসিএম কত?
12 মানে দেখো 4 ইন্টু 3 16 মানে 4 ইন্টু 4। তো 4 কমন আছে, 4 একবারই ধরবো, এটা 4 হবে, ইন্টু 4 ইন্টু 3, 4 4 16, 3 16 48, তাহলে টোটাল 48 ইউনিট ধরে নিলাম। তোমরা চাইলে 48 এর জায়গায় 96 ধরতে পারো বা 48 এর যে কোনো গুণিতক ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে কি আছে, 12 মিনিট প্রথম নলটা, দ্বিতীয় নল কত, 16 মিনিট। টোটাল যদি 48 ইউনিট কাজ হয়, তাহলে প্রথম নলটা 1 মিনিটে কত পূর্ণ করবে, 48/12, 4 ইউনিট। দ্বিতীয় নলটা 1 মিনিটে কত পূর্ণ করবে, 3 ইউনিট, 3 16 48। তাহলে দুটো নল যদি একসাথে ওপেন করে দেওয়া হয়, তাহলে টোটাল এরা করবে 4 + 3 মানে 7 ইউনিট। এতটুকু বোঝা গেছে। এবার কতক্ষণ চলেছে, 3 মিনিট। তো 1 মিনিটে যদি 7 ইউনিট হয়, তাহলে 3 মিনিটে ওরা কতটুকু ভর্তি করবে, 21 ইউনিট। 21 ইউনিট পূর্ণ হলে বাকি কত থাকবে বলতো, 48 থেকে 21 বিয়োগ দাও, 27 ইউনিট হবে। এই 27 ইউনিটটা কোন নল পূর্ণ করবে, দ্বিতীয় নলটা। দ্বিতীয় নল 1 মিনিটে কত ইউনিট ভরে, 3 ইউনিট। তাহলে এর টাইম লাগবে 9 মিনিট। এবার দেখো, আগে 3 মিনিট কাজ হয়েছে, তারপর প্রথম নল বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় নল একা কাজ করেছে, ও 9 মিনিট কাজ করেছে। টোটাল কাজ হবে 9 + 3 মানে 12 মিনিট। পরের প্রশ্ন দেখো, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়, 6 কিমি গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। পৌঁছানোর জন্য নির্ধারিত সময় কত? কয়েকটি অঙ্ক আগেই সেম টাইপের একটা অঙ্ক দেখেছো, যেখানে ডিস্টেন্সটা চেয়েছিল, এখানে কি চেয়েছে, সময়। তাহলে রেশিও মেথডে করে দেখব। প্রথমটার বেগ কত, 4, দ্বিতীয়টার কত, 6। তো বেগের অনুপাত এটা ভেঙে নাও, 2:3 হলো, এটা স্পিডের অনুপাত। এরপর কি চাইছে, টাইমের অনুপাত কত হবে, উল্টে যাবে। কেন উল্টে যাবে, যেহেতু ডিটা সমান দুটো ক্ষেত্রে, ডি মানে ডিস্টেন্স। তাহলে টাইমের অনুপাত কত হলো, 3:2। এর মানে কি, যদি এই 4 কিমি গতিতে যায়, প্রথমে 3 ইউনিট টাইম নেবে, আর যদি 6 কিমি গতিতে যায়, ও 2 ইউনিট টাইম নেবে। তো টাইমের এই ডিফারেন্সটা কত, 1 ইউনিট। এর মান কত বলেছে দেখো, প্রথমে দেরি করছে, তারপরে আগে পৌঁছাচ্ছে। তো এটা ওই আগের মতো নাম্বার লাইন দিয়ে ভাবার চেষ্টা করো। প্রথমে কি বলছে, 5 মিনিট লেট, এটা 5, তারপর বলছে 5 মিনিট আগে যাচ্ছে, তো এটাও 5, সুতরাং এই যে ডিফারেন্সটা হচ্ছে 10 মিনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু হবে 30 মিনিট, আর 2 ইউনিটের ভ্যালু হবে 20 মিনিট। এবার যে কোনো একটা কন্ডিশনে তোমরা এটা অ্যাপ্লাই করো। প্রথমটায় কি বলেছে, যদি 4 কিমি স্পিডে যায়, তাহলে 5 মিনিট দেরি হয়। অর্থাৎ 10টা যদি টাইম থাকে, তুমি পৌঁছাচ্ছ 5 মিনিট পর, অর্থাৎ 10টা 5 বাজতে। এবার এখানে তুমি কত পেয়েছো, 30 মিনিট। তো 30 মিনিটের যদি তোমার 5 মিনিট লেট হয়, তাহলে অ্যাকচুয়াল টাইম হবে, এখান থেকে 5 বিয়োগ হলে 25 মিনিট। সেম এখানেও 20-র সঙ্গে 5 যোগ হবে, এটা হবে 25 মিনিট। এখানে তোমরা ওই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো, তবে রেশিও মেথডটাই সব থেকে ইজি হবে। ঠিক আছে, ক্লাসটা এখানে এন্ড আপ করলাম। আমি এই ক্লাসটিতে 50টি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোর খুব সহজভাবে সলিউশন করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তাহলে ওই টাইপের কয়েকটা অঙ্ক বেছে আলাদা একটা ক্লাস করার চেষ্টা করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।